মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। মুস্তাফিজ লোকটার হেডে না ব্রেন আছে। পৃথিবীর আর সবাইকে মিথ্যে বলা যায়, তাই না? যাবে কি রে? গেছে। বরযাত্রীদের একজন তিতিরকে দেখতে গিয়ে 3 বার গেটে হোঁচট খেলো। তুমি কাজে না বেরোলে দাদুর আত্মা শান্তি পাবে না বাবা। আমার মা যখন মরে গেল আমার তো মনে হয়েছিল আমি আর বাঁচবই না। হ্যাঁ, এক একদিন রাত্রিরে মায়ের কথা খুব মনে পড়ে। আই ক্যান স্মেল আ ফিউম। বাতাসে বারুদের গন্ধ পাচ্ছি বৌদি। কারণ আমি সেদিন বাবাকে মরতে বলেছিলাম। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুরু হচ্ছে কাছের মানুষ, 8ম পর্ব। সূর্য সবে জেগেছে। এরই মধ্যে দশাশ্বমেধ ঘাট বেশ প্রাণচঞ্চল। আদিত্য পাতলা চাদরটা গায়ে সাপটে উঠে দাঁড়াল। কাশিতে শীত এখন প্রায় নেই, তবু ভোরবেলা গঙ্গার ধারে বেশ গা শিরশির করে। চাদর জড়ালে ভারী মিঠে আমেজ আসে একটা। উঠতে ইচ্ছে করে না আদিত্য, কিন্তু উঠতেই হয়। তার হাতে এখন অনেক কাজ। গরম গরম মালাই চা খেয়ে জিলিপির পাহাড় নিয়ে ফিরতে হবে হলিডে হোমে। ইরাদি মিরাদিরা এতক্ষণে জল খাবারের আয়োজন শুরু করে দিয়েছে। শাশুড়িদের এই কাজটুকু করে দিতে পারলে আদিত্য অনেকটা ঝাড়া হাত পা। কলকাতায় তার ভালো লাগছিল না। ইন্দ্রাণীর অনুরোধেই সে কাশী এসেছে শ্বশুর শাশুড়িকে নিয়ে। ঘাটের লাগোয়া চায়ের দোকান। উনুনে আঁচ পড়ে গেছে বহুক্ষণ। অতিকায় এক কড়াইয়ে দুধ জাল চলছে। সেখানে বসে চা খেলো আদিত্য। হলিডে হোমে 2টো ঘর নেওয়া হয়েছে। এক ঘরে উমা, ধীরাজ আর আদিত্য, অন্য ঘরে বেলা মাসি, ইরাদি, মিরাদি। বেলা উমার আপন বোন নন, জ্যাঠতুতো দিদি, বিধবা। ইরা মীরা তাঁরই ভাসুরের মেয়ে। দুজনেরই 50-এর ওপর বয়স। দেখতে একটু বেশি লম্বা চওড়া বলে 2 বোনের কারুরই বিয়ে হয়নি। ইরা এক প্রাইমারি স্কুলের হেডমিস্ট্রেস, মীরা রাইটার্সের সেকশন অফিসার। পুরুষ মানুষ অপদার্থ। নেহাত ইনুর বর বলে আদিত্যকে খানিকটা ক্ষমা ঘেন্না করে চলে তারা। ধীরাজ স্থানীয় একটি ইংরেজি কাগজ উল্টোচ্ছেন। আদিত্য বাথরুম সেরে খাটে ফিরতেই জল খাবার হাতে ইরা হাজির। কি গো, তুমি শুয়ে পড়ছো কেন? বাজার যাবে না? তারা কিসের দিদি? আজ তো আর বেরোনো নেই। কেন? আমরা তো বেরোতে পারি। কাকিমারা বাড়ি থাক, তুমি, আমি আর মীরা সারনাথ ঘুরে আসতে পারি। আদিত্যর আলস্য কেটে গেল। এই আশঙ্কার কথাটা তার মাথায় আসেনি, অথচ আসা উচিত ছিল। বুধবার চুনার যাওয়া হলো। বেশি হাঁটাহাঁটি করতে হবে বলে ধীরাজ, উমা আর বেলা থেকে গেলেন ডেরায়। এই 2 মহিলাকে নিয়ে ছুটতে হয়েছিল আদিত্যকে। বাপস, সে কি যন্ত্রণা! অত সুন্দর একটা দুর্গ, 3 দিক দিয়ে বয়ে যাচ্ছে গঙ্গা, সেদিকে 2 বোনের নজর নেই। অবিরাম শুধু প্রশ্নবান আর প্রশ্নবান। বেলা মাসিকে ছেড়ে চলে যাব? ওনার সারনাথ দেখার এত শখ, তাহলে কাকিমাদের নিয়ে নয় আরো একদিন যাব। বেড়াতে এসে চুপচাপ বসে থাকার কোনো মানেই হয় না। বসে আছে কে বলল? ফাঁক পেলেই দিনে 7 বার করে বিশ্বনাথের মন্দিরে ছুটছে। তবে বুড়ো বুড়িদের দায়িত্ব ঘাড়ে নিয়েও আদিত্য অনেক খোলামেলা রয়েছে। কি খাওয়া হবে, কোথায় যাওয়া হবে, সবকিছু নিয়েই ধীরাজ, উমা তার সঙ্গে পরামর্শ করেন, তাকে মান্য করেন, তার উপর নির্ভর করেন। এতেই বুকটা ভারী হালকা লাগে আদিত্যর। কেউ নির্ভর করছে ভাবলে কি মুক্তির স্বাদ বাড়ে? জীবনে একটি বারের জন্যও যদি বুঝতে পারত ইন্দ্রাণী তার উপর নির্ভর করতে চায়, তাহলে কি তার জীবনের চেহারাটা এমন হতো? আদিত্য ভেবে পায় না।
ভাবতে ভালোও লাগে না তার। ইন্দ্রাণীর ওপর অভিমান, বাবার মৃত্যুর আঘাত কটা দিন তাকে নিশ্চেতন করে রেখেছিল। সে দশা কেটে গেছে অনেকটাই। ইন্দ্রাণীর স্পর্শেই এত জাদু। হঠাৎ সে রাতে ইন্দ্রাণী যেন গহীন এক খাদ থেকে আলোয় উঠিয়ে নিয়ে এলো আদিত্যকে। এটা কি স্থায়ী হতে পারে না? বিকেলে একটা ছোট্ট নাটক ঘটে গেল। নাটক না দুর্ঘটনা তাও ঠিক বুঝতে পারল না আদিত্য। বিকেলে উমা ধীরাজকে নিয়ে বেরিয়েছিল, এমনি হাঁটা। কেদার ঘাটে গিয়ে বসেছিল তিনজনে। ঘাটটা নিরিবিলি, পুণ্যার্থী ভ্রমণার্থীর ভিড় বিশেষ নেই। ঘাটের ধারে বাঁধা একটা নৌকো, মাঝিবিহীন। এক সন্ন্যাসী পেছন ফিরে স্নান করছে নদীতে, উঠছেই না। মৃদুমন্দ বাতাস বইছিল। তিনজনে কথা বলছিল টুকটাক, অসংলগ্ন কথা, অদরকারি কথা, সংসারের কথা, ছেলেমেয়ের কথা। আদিত্য মাঝে মাঝেই অন্যমনস্ক নাকি দূরমনস্ক। আলো কমে আসছিল। হঠাৎই উমার বাকরোধ হয়ে গেল। আচম্বিতে দৃষ্টি স্থির। পরক্ষণেই বিস্ফারিত চোখে চিৎকার করে উঠলেন, ওকে ওকে আদিত্য! আদিত্য ঘুরে দেখল সাধুটি জল থেকে উঠে গা মুছছে, খানিকটা নিচে দাঁড়িয়ে। কার কথা বলছেন আপনি? ওই যে ও ও তো তনু, আমার তনু। তনু, এই তনু! ধীরাজও চমকে তাকিয়েছেন সন্ন্যাসীর দিকে। সন্ন্যাসীর কোনো ভ্রুক্ষেপই নেই। ঝোলা থেকে শুকনো কাপড় বের করছে। আদিত্যকে হতচকিত করে দিয়ে উমা দ্রুত ছুটে গেলেন তার দিকে। টলমল পায়ে সিঁড়ি ভাঙলেন। সন্ন্যাসীর কাছে গিয়ে তার দুই বাহু চেপে ধরলেন। তনু, তনু, আমায় চিনতে পারছিস না? আমি তোর মা। সন্ন্যাসী প্রাণপণে হাত ছাড়ানোর চেষ্টা করছে, পারছে না। আদিত্য তরতরিয়ে নেমে এলো। ভালো করে দেখল সাধুটিকে। এক্কেবারে বাচ্চা, বড় জোর বাপ্পার বয়সী হবে। মুখে একটা তনুর আদল আছে বটে, অনেকটা সেই রকমই লম্বাটে মুখ, চওড়া কপাল, গাল ভরা দাড়ি, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া বাদামি চুল। আদিত্য টেনে সরাতে চাইল উমাকে। আরে আরে, আপনি ভুল করছেন মা। ও তনু কেন হতে যাবে? আমার ছেলেকে আমি চিনতে ভুল করব? তনু, তনু লক্ষ্মী বাবা আমার, ঘরে ফিরে চল। দেখ, আমি তোর বাবা, কতদিন ধরে তোর পথ চেয়ে আছি। ওই যে তোর বাবা, দেখ, ওই যে দাঁড়িয়ে। হ্যাঁ, দেখ তোর বাবা শোকে কেমন হয়ে গেছে। তনু বাবা আমার, আর আমাদের কষ্ট দিস না বাবা। একবার দেখ ভালো করে। আরে কি হচ্ছেটা কি মা? আপনি একটু শান্ত হন। আপনি বুঝতে কেন চাইছেন না? এ তনু হতে পারে না। তনু যদি আজ বেঁচেও থাকে, সে কি আর এমন খোকাটি আছে? তারও তো একদিনে 35-36 বছর বয়স হয়ে গেছে নাকি? আপনি ছেড়ে দিন ওকে, ছাড়ুন। ধমকে কাজ হল। সন্ন্যাসীকে ছেড়ে দিয়ে ধাপিতে বসে পড়লেন উমা। দুহাতে মুখ ঢেকে বসে আছেন, শরীর কাঁপছে থরথর করে। ধীরাজ চুপচাপ। ছোকরা সন্ন্যাসী ছাড়া পেয়েই বোঁচকা বুঁচকি নিয়ে দৌড় লাগিয়েছে। ভিড় ক্রমে পাতলা হয়ে এলো। এক পা করে নামছেন ধীরাজ। উমার পাশে গিয়ে বসে পড়লেন। আলগা হাত রাখলেন স্ত্রীর মাথায়। হলিডে হোমে ফিরেই উমার ধুম জ্বর। সকালে ডাক্তার ডাকতেই হলো। ওষুধ ইঞ্জেকশন পড়তে দুপুর নাগাদ নেমে এলো জ্বরটা। ঘুমিয়ে পড়লেন উমা। সন্ধেবেলা পরিতোষের সঙ্গে দেখা করার কথা মনেই রইল না আদিত্যর। ইরা মীরা সেবা করছে বয়স্ক মানুষদের। আদিত্য একাই বেরিয়ে পড়ল পথে। ভার বুকে হাঁটতে হাঁটতে সোজা কখন মণিকর্ণিকার ঘাট। শ্মশানে আজ সব দেহের লাট লেগে গেছে। সার সার জ্বলছে চিতা, লালচে আগুন দুলছে হাওয়ায়।
পুঁট পুঁট আওয়াজ উঠছে। হঠাৎ হঠাৎ ঠিকরে যাচ্ছে আগুনের ফুলকি। মানুষ পোড়া গন্ধে জায়গাটা মম করছে। কেন এখানেই এসে বসলো আদিত্য, এই সার সার জ্বলন্ত চিতার মাঝে? আদিত্য জানে না। অসাড় মনে বসে আছে শুধু। তনুময় কি সত্যিই বেঁচে আছে? যদি বেঁচেই থাকে, এই 18 বছরে একটাও কি খবর পাঠাতো না? কেন চলে গিয়েছিল তনুময়? শুধুই রাজনৈতিক ব্যর্থতার যন্ত্রণা? এ কেমন ধরনের স্বার্থপরতা? বাবা মায়ের কথা একবারও মনে পড়ল না। তনুময়ের মুখটা মনে করার চেষ্টা করছিল আদিত্য। আশ্চর্য, তনুময়ের মুখ ভাবতে গেলে বাপ্পার মুখ চোখে ভেসে আসছে কেন? ওটা কি বাপ্পারই মুখ, নাকি ওটা আদিত্য নিজেই? গুলিয়ে যাচ্ছে। পাশেই ছোট্ট জটলা এক সাধু কোলকে ফাটাচ্ছে। তাকে ঘিরে গুটি কতক চেলা চামুন্ডা। আদিত্য ঝট করে উঠে তাদের পাশে গিয়ে বসল। হাতে হাতে নিঃশব্দে ঘোরা কলকেতে টান লাগিয়েছে জোরে। গাঢ় ধোঁয়া ঘুরে ঘুরে চরকি মারছে মাথায়। কোত্থেকে যেন একটা রাগ কুণ্ডলি পাকাচ্ছে বুকে। তনুময়ের ওপর রাগ, বাপ্পার ওপর রাগ, নিজের ওপর রাগ। পরপর কয়েকটা টানে মাথাটা সম্পূর্ণ ফাঁকা হয়ে গেল। গনগনে আগুন সামনে রেখে আদিত্য নিষ্পলক বসে আছে, লাল চোখে। আচ্ছা ডাক্তারবাবু, আসি। রাত বাড়ছিল। রুগীদের বিদায় করে একটা সিগারেট ধরালো শুভাশিস। এবার উঠবে, এবার নার্সিং হোম ছুঁয়ে বাড়ি ফেরা। খুপড়িতে ছায়া পড়ল। সুইং ডোর ঠেলে ঢুকেছে কে যেন একটা। চোখ তুলতেই শুভাশিসের হৃৎপিণ্ড চলকে উঠল। দরজা দিয়ে ঘরে ঢুকে এলো ইন্দ্রাণী। চেম্বারের আলোয় কেমন যেন অলৌকিক লাগছে ইন্দ্রাণীকে। জীবনে এই প্রথম শুভাশিসের কোনো চেম্বারে এলো ইন্দ্রাণী। ইন্দ্রাণী? বাবা, চমকে গেছো তো? হ্যাঁ, না মানে তুমি আসছো না কেন? কি হয়েছে তোমার? না মানে সময় পাচ্ছি না আসলে, এত কাজের চাপ। এই তো লাস্ট উইকের আগের উইক কদিনের জন্য চণ্ডীগড় যেতে হলো, কনফারেন্স। মাঝে অরূপশালিনী ছিল না, তো একা নার্সিংহোম সামলাতে হচ্ছিল আর কি। বুঝেছি, এত ব্যস্ত যে একটা ফোন করারও সময় পাচ্ছ না। তুমিও তো ফোন করে একটা খোঁজ নাওনি। নেই, তুমি শিওর? দীপু অবশ্য একদিন ফোন করেছিল, বিলিভ মি। পরদিন আমি খুব বিজি ছিলাম একটা জরুরি কাজের জন্য কলকাতার বাইরে। অবশ্য আমি থেকেই বা কি হতো, ওটা তোমাদের ফ্যামিলি ম্যাটার। তোমাদের বাড়ি ভাঙার ব্যাপারে সেখানে কি am I that important? ইম্পর্টেন্ট নো? Who the hell I am, রানী? তোমাদের ফ্যামিলিতে কি হচ্ছে না হচ্ছে, তোমার ছেলে কিভাবে ট্রেনিংয়ে গেল, তার টাকা জোগাড় করতে তুমি তোমাদের বাড়ি স্টে করলে কি না করলে, এসবে আমার ইনক্লুড করার সত্যি কি কোনো অধিকার আছে? তুমি কি আমার উপর রাগ করেছো শুভ? কিসের রাগ? তোমার উপর রাগ করার আমি কে? তোমার কি আর কোনোভাবেই প্রয়োজন আছে আমাকে? আমি তো তোমার কাছে সিম্পলি একটা আউটসাইডার। এইভাবে কেন বলছো বলো? বলছি, বলার মতন কারণ ঘটেছে তাই। তোমার ছেলের জন্য টাকা দরকার, সেটুকু আমাকে জানাতেও তোমার ইগোতে লাগে, অথচ ইউ ক্যান অ্যাপ্রোচ আ টম, ডিক অ্যান্ড হ্যারি। আমি তোমার সঙ্গে ঝগড়া করতে আসিনি শুভ। ঝগড়া নয়, লেট মি সে সাম হার্ড ফ্যাক্টস। তুমি শ্বশুর বাড়িতে স্বামী, দেওর, ছেলেপুলে নিয়ে পবিত্র গণ্ডির মধ্যে বসে আছো, আর আমি বেটা রাবণ। কেন ভণ্ড সন্ন্যাসী সেজে অনন্তকাল সেখানে হানা দিয়ে যাব আমি? শুভ, প্লিজ স্টপ ইট। তোমার আমার সম্পর্কের মধ্যে অন্য কাউকে টানছো কেন? একটু বোঝার চেষ্টা করো। তোমাকে আমি কিছুই দিতে পারি না। আমি কি করে বারবার তোমার কাছে হাত পাতি বলো তো? এনিওয়ে, এই কটা দিনে
তুমি অনেক বদলে গেছো শুভ। এতক্ষণ এসেছি, কই কই একটিবারও তো তোমার মেয়ের কথা জিজ্ঞাসা করলে না। শুভাশিস দুহাতে মুখ ঢেকে ফেলল। চোখে কেন জল আসে শুভাশিসের? কেন যে এক ডুবো ডুবো ভয়ে হৃৎপিণ্ড থরথর। মুখ থেকে হাত সরাতেই অযুত ভোল্টের শক খেয়েছে শুভাশিস। সামনে চেয়ার ফাঁকা, সুইং ডোর কি দুলছে? কই না তো, ইন্দ্রাণী গেল কোথায়? রানী। শুভাশিস উদ্ভ্রান্তের মতো রাস্তায় বেরিয়ে এলো। চতুর্দিকে অসংখ্য দোকানপাট, পথের মাঝখানেও পসার সাজিয়ে বসেছে সার সার হকার। এলোপাথাড়ি মানুষের ভিড় আর দোকানপাটের ফাঁদে আটকে পড়ে বুনো জন্তুর মতো ছটফট করছে গাড়ি ঘোড়া। পোড়া ডিজেলের কটু গন্ধে গা গুলিয়ে ওঠে। এই ভয়াবহ জনস্রোত আর যান স্রোতের মাঝে ইন্দ্রাণীকে কোথায় খুঁজে পাবে শুভাশিস? পাগলের মতো তাও ভিড় ঠেলে এগিয়ে এগিয়ে এদিক ওদিক খুঁজে দেখল কিছুক্ষণ। বাসস্টপের দিকে ছুটল, দৌড়ে রাস্তা পার হয়ে উল্টো দিকে চোখ চালালো খানিক। না, কোথাও দেখা যাচ্ছে না। ইন্দ্রাণী যেন উবে গেছে পলকে। কতকাল পর এলো ইন্দ্রাণী, শুভাশিস ফিরিয়ে দিল তাকে। এই আশঙ্কা কি ইন্দ্রাণীর মনে ছিল? তাই কি তার চোখে তিতিরের বাবা হয়ে উঠতে পারেনি শুভাশিস? আর সেই কথাই কি আজ চোখে কাঁটা বিধিয়ে বুঝিয়ে দিয়ে গেল ইন্দ্রাণী? ছটফট করছে শুভাশিস। ঢাকুরিয়াতে এক্ষুনি যাবে একবার। আবার ছুটছে শুভাশিস। গাড়ি কখন আনমনে পৌঁছে গেছে ঢাকুরিয়ার সেই পুরনো বাড়িটার সামনে। পুরনো বাড়িটা জীর্ণ হয়েছে আরো। একতলার সব দরজা জানলা বন্ধ, চুইয়েও একটু আলো আসছে না বাইরে। বন্ধ বাড়িটার সামনে তবু কিছুক্ষণ দাঁড়িয়ে রইল শুভাশিস। মনে মনে বিড়বিড় করল, ক্ষমা করো রানী, আমাকে ক্ষমা করো। সেখান থেকে নিজের বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গেল শুভাশিসের। এই কি হলো, এনেছো? কি আনবো? বারে, সকালে অত কথা হলো, তুমি বললে তোমাকে আজ লোকটা এনে দেবে। কি বলো তো? এই না হলে বাবা ভুলে মেরে দিয়েছো তো? অত হেয়ালি ভালো লাগে না। সাত কাজে থাকি, মনে থাকে না। তোমার আজ টোটোর জন্য ক্যামেরা আনার কথা ছিল তো? সেই মাধ্যমিকের পর থেকেই টোটোকে একটা বিদেশি ক্যামেরা কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে শুভাশিস। বছর ঘুরতে চলল, এখনো কেনা হয়ে ওঠেনি। কদিন ধরেই চেঁচামেচি করছে ছন্দা। এবার জন্মদিনে যেন অন্তত টোটোর হাতে সেটা পৌঁছয়। কাল ফ্যান্সি মার্কেটে খবর পাঠিয়েছিল শুভাশিস। আজ ইয়াসিন সন্ধেবেলা নার্সিং হোমে দিয়ে যাবে বলেছিল। পরশু তো 1 এপ্রিল। কাল এসে যাবে। দেখো ভুলো না কিন্তু, তাহলে টোটো আবার খুব হট হবে। কি বিচ্ছিরি ব্যাপার বলো তো, টোটো এবার কোনো বন্ধু বান্ধবকে ডাকতেই চাইছে না। কেন? পরীক্ষা তো কাল শেষ হয়ে যাচ্ছে। কি জানি বাবা, তোমার ছেলের থই পাই না আজকাল। গত বছর অত হইচই হলো, এবার দিনটা পুরো মরা মরা কাটবে, কোনো মানে হয়? আমি অবশ্য দিদি জামাইবাবুকে নেমন্তন্ন করেছি। বেশ তো। এই কি করি বলো তো, বাইরে থেকে খাবার আনাবো? যা তোমার ইচ্ছে। আমাকে জিজ্ঞেস করছো কেন? আরো কিছু বলার আছে নাকি? না তো, খাবে চলো। না, খাবো না, খিদে নেই। সে কি, আমি যে তোমার জন্য না খেয়ে বসে আছি। আছো কেন? কে বলেছে থাকতে? এমনি রোগের ডিপো, তার উপর আরো রোগ বাঁধানো। এই কি হয়েছে বলো তো তোমার? প্রবলেম হয়েছে কোনো? কাল সানশাইনে কোনো পেশেন্টের কন্ডিশন সিরিয়াস বলছিলে না? ওয়াই কান্ট ইউ লিভ মি অ্যালোন ছন্দা? সব সময় ফেউয়ের মতো লেগে আছো। একটু একটু একা থাকার কি উপায় নেই? ছন্দার মুখ থমথমে হয়ে গেল। কথা না বাড়িয়ে
বেরিয়ে গেল ঘর থেকে। রাতে বরাবরই ঘুম গাঢ় হয় শুভাশিসের। সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর বিছানায় পড়লেই 2 মিনিটে কাঁদা। আজ তেমনটি হলো না। ভেঙে যাচ্ছে বারবার, ছেঁড়া ছেঁড়া স্বপ্ন আসছে খালি। পরদিন সারাক্ষণ একটা চাপ চাপ ভার লেগে রইল বুকে। যান্ত্রিক হাতে অপারেশন সারল গোটা তিনেক। সন্ধেবেলা ল্যান্সডাউনের চেম্বারটা সেরেই নিশীতে পাওয়া মানুষের মতো ছুটল ঢাকুরিয়ায়। নিচের সদর দরজাটা আগে খোলাই থাকত, আজ বন্ধ। বেল শুনে দরজা খুলেছে মিনতি। পায়ে পায়ে সিঁড়ি ভাঙছে শুভাশিস। নিজের পদশব্দে নিজেরই অস্বস্তি লাগছে, অথচ একটা চোরা আনন্দ কুলকুল করে বইছে ধমনীতে, ঠিক যেন ঘরে ফেরার অনুভূতি। তিতির খাটে উপুড় হয়ে শুয়ে বই পড়ছে। খাতার গোছা নিয়ে টেবিলে ইন্দ্রাণী। দরজায় দাঁড়াতেই শুভাশিসের বুক পেঁজা তুলোর মতো হালকা। জুতো খুলতে খুলতে পুরনো অভ্যস্ত ভঙ্গিতে বলে উঠল, তিতিরের কি পরীক্ষা শেষ? তোমার ডাক্তার আঙ্কেল, তুমি এতদিন ছিলে কোথায়? আর বলিস না, 1000 ঝামেলা। ওদিকে তোর আন্টির শরীরটাও ভালো যাচ্ছে না, এদিকে মাঝে কলকাতার বাইরেও চলে গেলাম কদিন। আর চোখে ইন্দ্রাণীকে দেখল, কোনো বিকার নেই, যেন জানতই শুভাশিস আজ আসবে। ওসব খাতা টাতা রাখো, এতদিন পরে এলাম, একটু চা ফা খাওয়াও, নাকি তিতির চা খাওয়াবে? কয়েক মিনিটেই পরিবেশ সহজ হয়ে গেল। ঘরোয়া কথাবার্তা চলছে, টুকিটাকি খবর নিচ্ছে শুভাশিস। আচ্ছা, দীপুদের ঘর বন্ধ দেখলাম, সব গেল কোথায়? কাকিমা বাপের বাড়ি গেছে, অ্যাটমের বড় মামা এসেছে, খুব হইচই চলছে সেখানে। বড় মামা মানে কোনজন? যে এয়ার ইন্ডিয়ায় আছে, ওই বম্বেতে পোস্টেড? না না, সে তো মেজো মামা। বড় মামা তো কলিয়ারির ম্যানেজার। ও হ্যাঁ 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 হ্যাঁ, রাইট। দীপু একবার আলাপ করিয়ে দিয়েছিল বটে। জানো আঙ্কেল, আমাদের প্রেসটা বিক্রি হয়ে গেছে। সে কি? কবে? কেন? ওটা আর রেখে কি হবে বলো? নতুন ফ্ল্যাট বাড়িতে প্রেসের জায়গা হবে না। একেবারে বেছে দিলে? অন্য কোথাও তো সরিয়ে নিতে পারতে। বাড়িতে চলছিল সে একরকম, অন্য জায়গায় কে ছুটোছুটি করবে বলো তো? তিতিরের বাবা তো আর ভুলেও দেখবে না। তার চেয়ে বরং যে কটা টাকা আসে, ভাবছি তিতিরের জন্য বরং কটা গয়না গড়িয়ে রাখবো। জানো, তিতিরের বাবা কোথায়? ব্যবসার কাজে বেরিয়েছে বুঝি? বাবা তো এখানে নেই, কাশিতে। তোর বাবা বুঝি সন্ন্যাসী হয়ে গেল? তা কেন, দাদু দিদার সঙ্গে বেড়াতে গেছে। পরশু ফেরার কথা ছিল, কিন্তু ওখানে দিদার শরীরটা একটু খারাপ হয়েছে, তাই আরো কয়েকদিন দেরি হবে। তা সেই ভদ্রলোকের খবর কি? ওই রঘুবীর বাবু, তিনিও কি সঙ্গে গেছেন নাকি? না, তবে বাবাকে খুব মিস করছেন। উইকে 14 বার করে খবর নিচ্ছেন বাবা কবে ফিরবে। বাবার বিরহে খুব কাতর। আমারও ভালো লাগছে না, বাবা না থাকলে না সব কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। তোর বাবা যেন কত বাড়িতে থাকে। আমি জোর করে পাঠালাম, এমন একটা বাজে ডিপ্রেশনে ভুগছিল না। ভালোই করেছ, বেড়ালে মন ফ্রেশ হয়ে যাবে। 3 মাস পর হাওয়ায় ভাসতে ভাসতে বাড়ি ফিরছিল শুভাশিস। ফ্ল্যাটে ঢোকার আগে সহসা সিঁটিয়ে গেল। আজও ক্যামেরার কথা ভুলে গেছে। ইয়াসিনটাও দুপুরে এলো না। কি কৈফিয়ত দেবে ছন্দাকে? আশ্চর্য, ছন্দা কিছুই জিজ্ঞেস করল না। পরদিন আর ভুল করল না শুভাশিস। নিজেই সময় করে ফ্যান্সি মার্কেটে ছুটল, দরদস্তুর করে ক্যামেরা কিনল। সন্ধেবেলা নার্সিং হোম ছুঁয়েই সোজা বাড়ি। টোটো ক্যামেরা পেয়ে দারুণ খুশি। বিদেশি এসএলআর ক্যামেরা উল্টে পাল্টে দেখে আশ আর মেটে না। খুঁটিয়ে খুঁটিয়ে লিটারেচার পড়ছে, পারলে রাতেই ফিল্ম কিনতে ছোটে। শুধু ছন্দারই কোনো তাপ উত্তাপ নেই।
ছন্দার দিদি জামাইবাবু রাতে খেয়ে চলে যাওয়ার পর ছন্দাকে একা পেল শুভাশিস। ছেলের জন্মদিনে এমন মিই আছো কেন? কই না তো। শরীরে কোনো প্রবলেম হচ্ছে? না। আয়রন ক্যাপসুলগুলো খাচ্ছ নিয়মিত? আচ্ছা, তোমার এই উইকে একটা হিমোগ্লোবিন করার কথা ছিল না? কাল ক্লিনিক থেকে লোক পাঠিয়ে দেবো। ছন্দা উল্টো দিকে পাশ ফিরে শুল। ঠিক 4 দিন পর হঠাৎ ধুম জ্বর এলো ছন্দার, সঙ্গে অসহ্য পেটের যন্ত্রণা। ঝাঁ ঝাঁ চৈত্রের দুপুরে স্যাস ক্লিনিকে নিয়ে আসতে হলো ছন্দাকে। টেলিফোন বাজছে প্যাসেজে। রুনা দিবানিদ্রার আমেজ মেখে ফোন তুলেছে। অলস গলায় তিতিরকে ডাকল। তিতির তড়িঘড়ি টেলিফোনের দিকে ছুটল। নির্ঘাত সুকান্ত। 2 দিন তিতিরের দর্শন না পেলেই 3য় দিন দূরভাষে হামলা চালায়। কথাবার্তায় মস্তানের মতো হাবভাব, কিন্তু একেবারে ছেলে মানুষ। রিসিভার কানে চেপে তিতির এদিক ওদিক তাকিয়ে নিল। যা ভেবেছে তাই, সুকান্তই। কেন যে মধ্যে টেলিফোন নাম্বারটা দিয়েছিল তিতির। হলো কি? ফোন কেন হলো কি সেটা তুমি বলবে। স্কুলে যাচ্ছ না, টিউটোরিয়ালে বেরোচ্ছ না? একটু ব্যস্ত আছি। এখন কিসে বিজি? পরীক্ষা তো নামিয়ে দিয়েছো। আমার দাদা এসেছে। দাদা মানে জাহাজি দাদা? ও কি ভাষা? আমার দাদা এখন ডেক ক্যাডেট। ওই হলো, বেরোও না, কতদিন দেখিনি তোমায়। লায়ার। তোমার সঙ্গে আমার লাস্ট উইকেই দেখা হয়েছে। রোজ রোজ তোমার সঙ্গে আমি দেখা করবই বা কেন? তোমারই বা এত রাস্তায় রাস্তায় ঘোরা কিসের? বই নিয়ে বসতে পারো না? তোমার না সামনের মাসে পরীক্ষা? ইল্লি রে, বই নিয়ে বসি আর ফিউচারটা ডুম হয়ে যাক। মানে? আরে বিকমটা পাস করে গেলে বাপ আমায় ছাড়বে? দোকানে জুতে দেবে না? ভালো তো, বসবে দোকানে। তাড়াতাড়ি ভাল লাগে না। বাবা শকুনের মতো পাহারা দেবে, ইচ্ছে মতন কাটা যাবে না। ওসব বাদ দাও, বেরোবে না। তুমি যদি পড়াশোনা না করো, পরীক্ষায় না বসো, তাহলে আর কোনোদিনও দেখা হবে না। বলেই নামিয়ে রাখল রিসিভারটা। বেরোবার আগে একবারটি দাদার দরজায় এলো তিতির। শুয়ে আছে দাদা, মাথার নিচে হাত। কি যেন ভাবছে, বোধহয় লং বিচের কথা কিংবা ইয়োকোহামা। পুরনো কড়িবর্গার নিচে ঢকঢক করে ঘুরতে থাকা পাখার তলায় বিবর্ণ দেওয়ালের খাঁচায় শেষ বিকেলের আলো ছোঁয়া বিছানায় কেমন যেন দূরের মানুষ লাগছে দাদাকে। আগের তেতে থাকা দাদাটাই যেন ভালো ছিল, অনেক আপন ছিল। কিছুক্ষণ পর সম্রাটদের বাড়ি পৌঁছে গেল। এও স্কুলেরই এক নতুন বন্ধু। গাড়ি বারান্দায় এসে তিতির অস্ফুটে ডাকল, সম্রাট, এই সম্রাট। বিশাল বাদামি দরজা খুলে মিতেশ বেরিয়ে এলো। তুই হঠাৎ এত দেরি করলি? সবাই এসে গেছে? সেই কখন ঝুলন্ত এসে চলে গেল। কেন? কথা বলতে বলতে ভেতরে যাচ্ছে দুজনে। সামনেই একটা বড় সড়ো প্যাসেজ, অনেকটা ড্রয়িং রুম ধাঁচের। কোথায় যেন মৃদু বাজনা বাজছে, স্বপ্নের মতো। প্যাসেজের ডান পাশে ভেজানো দরজা। ঠেলতেই উচ্চকিত বাজনা ঝাঁপিয়ে পড়ল গায়ে। বিরাট হল ঘরে মিটমিটে বাতি জ্বলছে, নাচছে বন্ধুরা। সম্রাটের হাতে জ্বলন্ত সিগারেট। আরো কি একটা গন্ধ যেন ঘরে, সেই গন্ধ যা বাবার মুখ থেকে পেতে পেতে অভ্যস্ত হয়ে গেছে তার নাক। একটু আছে, খাবি? খেনে, গন্ধটা নাকে লাগবে না। তোদের বাড়িতে কেউ নেই এখন? বাবা কলকাতায় নেই, একটা কেসের ব্যাপারে দিল্লি গেছে। লেজ ধরে ধরে মাও। আমি এখন লিটারালি বাড়ির সম্রাট। সেই সুযোগে তোরা বাড়িতে মদ এনে খাচ্ছিস। স্মোকিং ড্রিঙ্কিং ছাড়া কি গেট টুগেদার জমে? আমাদের বাড়িতে পার্টি হলে তো ড্রিঙ্কসের ফোয়ারা বয়ে যায়। বাবা ট্যাক্সি থেকে ক্রেট ক্রেট বোতল নামায়। আমার শরীরটা ভালো লাগছে না রে, আমি যাই আজ। আরে আরে আরে, যাস না প্লিজ প্লিজ। পার্ক স্ট্রিট থেকে চাইনিজ আনিয়েছি, খেয়ে যা। আমার একদম খেতে ইচ্ছা করছে না রে। বিলিভ মি, শরীরটা আজ সত্যিই খারাপ।
আসবোই না ভাবছিলাম, নেহা তোর বাড়ি বলে। প্লিজ মঞ্জিমা, একটু একটু তো টেস্ট কর, নইলে সবাই খুব হার্ট হবে। তিতির ছোট্ট শ্বাস ফেলল। উপায় নেই, এসে পড়েছে যখন, এখন আর সিন ক্রিয়েট করে যাওয়া যায় না। কোণে একটা টেবিলে খাবার রাখা আছে, একটা প্লেটে অল্প চিলি প্রন আর সামান্য মিক্সড চাউমিন তুলে নিল তিতির। খাচ্ছে। ইস, দাদু যদি তাকে এই পরিবেশে দেখত। একটু পরে তিতির বেরিয়ে এলো। সহসা বাতাস ঠান্ডা হয়ে গেল, গুমোট ছিঁড়ে একটা শীতল স্রোত বয়ে গেল যেন। রাস্তার শুকনো পাতা, ছেঁড়া কাগজের টুকরো ধুলোয় নেচে উঠল ঝমঝম। চোখে মুখে ঢুকে যাচ্ছে ধূলিকণা। এলগিন রোডের মোড় বেশ খানিকটা দূরে। সেখানে পৌঁছানোর আগেই প্রমত্ত ঝড় উঠে গেল। ঘোড়ার খুরের মতো দাপিয়ে আসছে বড় বড় বৃষ্টির ফোঁটা। কালবৈশাখী। তিতির জোরে পা চালাল, ওড়না দিয়ে আড়াল করেছে মুখ। একটা গাছের নিচে একটু দাঁড়ালো। এগোবে না অপেক্ষা করবে, ভাবতে ভাবতে ঝড়ের মাথায় চেপে জোর বৃষ্টি এসে গেছে। আরো দু একটা লোক গাছের তলায় এসে আশ্রয় নিয়েছে। অন্ধের মতো দৌড়চ্ছে কেউ কেউ। এক মহিলার ছাতা উল্টে গেল। ছুটন্ত একটা মারুতি ঝপ করে ফুটপাত ঘেঁষে দাঁড়িয়েছে। খানিকটা এগিয়ে সোঁ করে ব্যাক করে এলো। জানলার কাচ নামিয়ে ডাকছে একটা ব্যস্ত স্বর। কি ব্যাপার? হ্যাঁ, আরে উঠে এসো, উঠে এসো। তিতিরের হাঁটু কেঁপে গেল। টোটো। এসি মেশিনের নিঃশব্দ ক্রিয়ায় হিম হয়ে আছে ভেতরটা। সামনের কাছে পাশাপাশি দুটো ওয়াইপার জল কাটছে ছপছপ। নিমেষে আলোকিত হচ্ছে পথঘাট, নিমেষে ঝাপসা। পেছনের সিটে কাঠ হয়ে বসেছিল তিতির। ভেবে পাচ্ছিল না কেন কেবলুসের মতো উঠে পড়ল গাড়িতে। মুখের ওপর না বলে দিলে উচিত শিক্ষা হতো টোটোর। কি করবে? তিতিরের মাথাটাই যে কাজ করলো না তখন। আশেপাশের লোকগুলো বড্ড ড্যাব ড্যাব করে দেখছিল যে। আশ্চর্য, তিতিরকে এত অপছন্দ, তবু তাকে টোটো ডাকলো কেন? পায়ের ওপর পা তুলে বসে আছে টোটো। পাশেই বাঁ হাত মালিকি কেতায় সিটের মাথায় ছড়ানো। চকিত বৃষ্টিতে মোড়ে একটা যানজট হয়েছে। উদাস মুখে তাকিয়ে আছে সেদিকে। আমাকে তুমি যে কোনো একটা বাস স্টপে নামিয়ে দিতে পারো। থ্যাঙ্কস ফর দ্য লিফট। এখানে নামিয়ে দিলেও আমি বাড়ি চলে যেতে পারবো। তুমি তো পুরো ভিজে গেছো। না না, তেমন কিছু ভিজিনি, আমি তো গাছের নিচে ছিলাম। আরে তুমি কুঁকড়ে আছো কেন? রিল্যাক্স। না না, আমি ঠিক আছি। কিচ্ছু ঠিক নেই। আরে তুমি কাঁপছো। এই রামদেও, এসিটা অফ করে দাও। টোটোর হাবভাব, কথা বলার ধরন ধারণ হুবহু বড়দের মতো। কি দাপটে হুকুম চালায় রে বাবা। মাঝবয়সী ড্রাইভারকে অবলীলায় নাম ধরে ডাকছে। মিনতি, সন্ধ্যার মাকে তিতির কখনো দিদি মাসি ছাড়া ডাকতে পারবে? ডাক্তার আঙ্কেলকে প্রাণপণে নকল করার চেষ্টা করছে টোটো, কিন্তু কোথায় যেন বাবা ছেলের মধ্যে একটা তফাৎ রয়ে গেছে। বোধহয় এই ধরনের আচার আচরণেই। টোটোটা বেশ পাকা আছে। যানজট বেয়ে শামুকের গতিতে এগোচ্ছে গাড়ি। একটা বাস খারাপ হয়ে গেছে সামনে। লোকজন জোগাড় করে তাকে ঠেলে সরাচ্ছে কন্ডাক্টর। ইয়া ছাতি হাতে একটা ট্রাফিক পুলিশ পর্যবেক্ষণ করছে দৃশ্যটা। বৃষ্টির ছাঁট কমে এলো। আমি কিন্তু সত্যি চলে যেতে পারতাম, অসুবিধে হতো না। কেন? পৌঁছে দিলে আপত্তি আছে? তা নয়, তুমি কেন মিছে মিছে এতটা ঘুরবে? কোথায় সাদার্ন মার্কেট আর কোথায় ঢাকুরিয়া? এদিকে এসেছিলে কোথায়? কাছেই, বন্ধুর বাড়ি। ও, তোমার সেই বয়ফ্রেন্ড মোটর সাইকেলওয়ালা। এই চটে গেলে? আমি কিন্তু তোমাকে ইচ্ছে করে ইনসাল্ট করিনি। সে তো ব্যবহারেই বোঝা যায়। যদি কিছু বলেও থাকি সে তো এখন কাটাকুটি হয়ে গেছে। উই ক্যান বি ফ্রেন্ডস নাও আই গেস। এখানে আমার এক ক্লাসের বন্ধু থাকে,
সম্রাট চেনো তুমি? হ্যাঁ হ্যাঁ, সম্রাটকে কেন চিনব না। ক্লাস 6 অবধি তো আমরা এক সেকশনেই পড়েছি। আগে ওদের বাড়িতে বহুবার গেছি। সে বাড়ি বটে একখানা, এসব অ্যান্টিক কালেকশন। তুমি ওদের বাড়ি এসেছিলে? আমাদের আজ গেট টুগেদার ছিল। সম্রাটদের দেওয়ালে এসব পেন্টিংগুলো দেখেছো? ব্যাটেল অফ ওয়াটারলু, লাস্ট সাপারের কপি। ওদের দোতলায় ইনফ্যাক্ট একটা স্কাল্পচারও আছে, ওটা নাকি প্যারিস থেকে আনা। হ্যাঁ দেখেছি। তুমি কোত্থেকে আসছো? ওই স্যারের বাড়ি, মাঝে কদিন পড়তে আসা হয়নি। ও হ্যাঁ, ছন্দা আন্টির তো অপারেশন হয়েছে, এখন উনি হাঁটাচলা করছেন? হ্যাঁ করছে অল্প স্বল্প, আমরা বিছানা থেকে বেশি উঠতে দিচ্ছি না। স্টিচটা তো পাকিয়ে ফেলেছিল। তোমাদের খুব টেনশন গেল কদিন। তা গেল, এখন একটু সামলানো গেছে। দেশ থেকে কাকিমারাও এসে গেছে। এ কথাটাও জানে তিতির। সোমবার ডাক্তার আঙ্কেল এসেছিল বাড়িতে, মায়ের সঙ্গে কথা হচ্ছিল। তিতির শুনেছে তখন। ছন্দা আন্টির অপারেশনের দিন ডাক্তার আঙ্কেলের বাবাও এসেছিলেন কলকাতায়। টোটোর কাকাও কলকাতা মাধবপুর করেছেন কদিন। ডাক্তার আঙ্কেলের তো নাস্তানাবুদ অবস্থা। একদিকে ছন্দা আন্টি, একদিকে নিজের রুগী, অপারেশন, চেম্বার। ওটিতেও নাকি ছন্দা আন্টির কি সব প্রবলেম হয়েছিল। জ্ঞান ফিরতে দেরি হচ্ছিল, আঙুল টাঙুল নীল হয়ে গিয়েছিল। ছন্দা আন্টির মুখটা মনে করার চেষ্টা করছিল তিতির। ডাক্তার আঙ্কেলের কাছে ছবিতে দেখা মুখ নয়, সেই ছোটবেলায় দেখা মুখটা আবছা আবছা মনে পড়ে। কেমন সুন্দর করে ঠোঁট টিপে হাসতো আন্টি। টোটো একবার তিতিরের হাত থেকে চকলেট কেড়ে নিয়েছিল। একবারই ছন্দা আন্টি খুব বকেছিল টোটোকে। ভারী মিষ্টি একটা গন্ধ বেরোতো ছন্দা আন্টির গা থেকে। ঠিক ফুলেরও নয়, তেলেরও নয়, চেনা চেনা আবার অচেনাও। কতদিন আন্টিকে দেখিনি। যাবে মাকে দেখতে? আজ? এখন? হোয়াটস দ্য হার্ম? আরে চলো না। না, আজ যে অনেক দেরি হয়ে গেছে। কোথায় দেরি? সবে তো 8টা। ইচ্ছে হলে যেতে পারো। রামদেওকে তাহলে সোজা বাড়ি যেতে বলি? চলো, তবে বেশিক্ষণ কিন্তু বসবো না। আচ্ছা। বৃষ্টি ধরে গেছে। কালবৈশাখীর ঝমাঝম 10 মিনিটেই শেষ। ওয়াইপার থেমে গেল। সামনের স্বচ্ছ কাচের ওপারে স্পষ্ট হয়েছে পৃথিবী। আলোর বিচ্ছুরণ ধাঁধিয়ে দিচ্ছে চোখ। অল্প অল্প গরম লাগছিল তিতিরের। কাজটা নামিয়ে দেওয়া যায় না? হ্যাঁ, ও শিওর, ওয়াই নট। বৃষ্টিটার দরকার ছিল খুব। গরমকাল আমার একটুও ভালো লাগে না। আমারও। ইনফ্যাক্ট আমার তো মনে হয় উইন্টার ছাড়া সব সিজনই বোগাস। শীতে বেরিয়ে আরাম, অনেক এনার্জি নিয়ে পড়াশোনা করা যায়। তুমি খুব পড়ো, তাই না? পড়তে তো হয়। তুমি এবার হায়ার সেকেন্ডারিতে স্ট্যান্ড করে যাবে। হ্যাঁ, অত সহজ? তুমি কত ভালো ছেলে। মাধ্যমিকেও তোমার র্যাঙ্ক ছিল 42nd না 43rd, কি হয়েছিল জানো? ওই রকমই কিছু একটা হবে। সেভাবে দেখতে গেলে তো সবারই র্যাঙ্ক আছে, যে কজন পাশ করছে প্রত্যেকেরই। বাই দ্য ওয়ে, তুমি হিউম্যানিটিজে গেলে কেন? ম্যাথস ভালো লাগে না? কথা বলতে বলতে তিতির এখন অনেক স্বচ্ছন্দ। শৈশবের পর থেকে বহুকাল সম্পর্ক ছিল না। সংকোচের পলি জমেছিল মনে, কেটে যাচ্ছে। এলোমেলো কথার ফাঁকে কখনো স্কুলের কথা উঠে পড়ে, কখনো বা ছোটখাটো ভালো লাগা মন্দ লাগার কথা, কখনো বা বন্ধু বান্ধবদের কথা। টোটো ডাক্তার হতে চায় না শুনে তিতির ভারী অবাক। টোটোর নাকি সিভিল সার্ভিসে জয়েন করার শখ। ভালো ভালো, যা হুকুমদারি মেজাজ ওটাই মানাবে। তিতির কি বলবে সে কি হতে চায়? সাদা পোশাক পরা সন্ন্যাসিনী, সিস্টার ভেরোনিকা, সিস্টার সুজানের মতো? বলল না। যদি হাসে টোটো? রাসবিহারী মোড়ের ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়েছে বাদামি মারুতি। হাওয়া বইছে ফুরফুর। মেট্রো স্টেশনের সামনে একটা বিরাট হোর্ডিং, সিনেমার, জয় পরাজয়। ছোটকার সেই ফিল্মটা।
বিশাল টিনের পাতে রংচঙে নায়ক নায়িকা পিঠে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে। তাদের প্রায় পদতলে একেবারে কোণা ঘেঁষে ফুটে আছে একটা টেরিকাটা মুখ। চেনা লোকেরাই শুধু কন্দর্প বলে আন্দাজ করতে পারবে তাকে। নায়ক নায়িকার নামের নিচে নামও আছে কন্দর্পর, অপেক্ষাকৃত ছোট হরফে। আশ্চর্য, বইটা রিলিজ হচ্ছে অথচ তিতির খবর পায়নি। ভেতরে একটা খুশি গুনগুনিয়ে উঠল তিতিরের। বারবার দেখছে ছবিটা। কি টেঁড়া ব্যাকা করে এঁকেছে ছোটকাকে। তা হোক, তবু এঁকেছে তো। তোমাদের বাড়ি আর কত দূর? এই তো এসে গেছি। আমাদের মনোহরপুকুর রোডের ফ্ল্যাটটায় তুমি আগে আসোনি, তাই না? না। মুগ্ধ চোখে ডাক্তার আঙ্কেলের নেম প্লেটটা দেখছিল তিতির। চকচকে বাদামি কাঠের গায়ে সোনালি অক্ষরে জলজল করছে আঙ্কেলের নাম। তিতিরদের বাড়ি যে আঙ্কেল যায়, সেই আঙ্কেল কি এই আঙ্কেল? কেমন যেন অচেনা অচেনা লাগছে। শিরশির করছে তিতিরের বুক। ডাক্তার আঙ্কেল কি বাড়িতে আছে এখন? থাকার অবশ্য কথা নয়। যদি থাকে, তিতিরকে দেখে ভীষণ চমকে যাবে। টোটোর কাকিমা দরজা খুলেছে। সাদামাটা চেহারা, কপালে একটা বড় সিঁদুরের টিপ, পেছনে তার একটা ছোট্ট ফুটফুটে মেয়ে। তিতির অবাক চোখে দেখছিল ফ্ল্যাটখানা। কি সুন্দর করে সাজানো গোছানো, দামি দামি ফার্নিচার, প্লাস্টিক পেইন্ট করা দেওয়াল, মেঝেতে নরম গালচে, অপরূপ সব শেডওয়ালা আলো চারিদিকে। ডাক্তার আঙ্কেল যে বড় লোক তিতির জানত। এত বড় লোক! নিত্যদিন যে সাদা সাপটা হাসি খুশি মানুষটাকে দেখে তিতির, সে এমন একটা বাড়িতে বাস করে। কাকিমার সঙ্গে তিতিরের পরিচয় করিয়ে দিল টোটো। ঝুপ করে একটা প্রণাম করল তিতির। টোটো বাচ্চাটাকে দেখিয়ে বলল, আর এই হলো আমার বোন, মাই ওনলি সিস্টার, মাদাম টুকি। ও ম্যাডমাজেল, ভারী সুইট তো। তুমি বা কম কি? আহা, কি সুন্দর মুখখানা। টোটোর সঙ্গে পড়ো বুঝি? হ্যাঁ। টোটো সোজা ডান দিকের ঘরটায় ঢুকে গেছে। ডাকছে তিতিরকে, এসো, মা এখানে। রাজার বাড়ির বিছানায় যেন দক্ষিণী রানীর মতো শুয়ে আছে ছন্দা আন্টি। দেওয়ালের দিকে মুখ, পাতলা একটা চাদরে গলা অবধি ঢাকা। কাঠ গ্লাসের টেবিল ল্যাম্প জ্বলছে ঘরে। হালকা একটা দুতি ছড়িয়ে পড়েছে চারিদিকে। বেডসাইড টেবিলে অজস্র ওষুধ, জলের জগ, একটা দুটো ম্যাগাজিনও রাখা রয়েছে। মা, দেখো কে এসেছে। ছন্দা আন্টি ঘুরল কষ্ট করে। দেখছে তিতিরকে, চিনতে পারছে না। কে? টোটো টিউবলাইট জ্বেলে দিল। বালিশে ভর দিয়ে সামান্য ওঠার চেষ্টা করল ছন্দা আন্টি। একবার তাকালো দরজার দিকে, যেন আরো কাউকে খুঁজছে। তারপর কেমন অদ্ভুত চোখে ছেলের দিকে তাকালো। বিড়বিড় করে বলল, তিতির না? শরীর এখন কেমন? তুই ওকে কোত্থেকে পেলি? রাস্তায় রাস্তায় ঘুরছিল, ধরে আনলাম। সারপ্রাইজ প্যাকেজ, কি বলো? পলকের জন্য দৃষ্টিটা তীব্র হয়ে উঠল আন্টির। ভয়ানক তীব্র, এত তীব্র যে তিতিরের গা ছমছম করে উঠেছে। শীর্ণ মুখের ওই তীক্ষ্ণ দৃষ্টি বুকে গেঁথে যাচ্ছে যেন। আন্টি কি তিতিরকে দেখে খুশি হয়নি, নাকি কোনো কষ্ট হচ্ছে শরীরে? কিছুক্ষণ পরেই ছন্দার ঠোঁটের কোণে হাসি ফুটেছে, এক বিচিত্র নির্লিপ্ত সেই হাসি। ছন্দা চোখ বুজে ফেলল। ওকে এখানে দাঁড় করিয়ে রাখলি কেন? যা, তোর ঘরে নিয়ে গিয়ে বসা। ও তোমাকে দেখতেই এসেছে। তাই? আমি খুব ভালো আছি তিতির। তোমাদের খবর ভালো তো? ওই একরকম। তুমি শুয়ে পড়ো আন্টি। শুয়েই তো আছি সারাদিন।
তা তোমার পড়াশোনা কেমন চলছে? চলছে বেশ। রুগীর ঘরে আর বেশিক্ষণ থাকতে হবে না, যাও টোটোর ঘরে গিয়ে গল্প করো। টোটো, তোর কাকিমাকে বলেছিস তিতির এসেছে? ওকে একটু মিষ্টি টিষ্টি দিতে বল। আন্টিকে একটু পাশে বসতে বলতে পারতো না তিতিরকে? একবার নয় তিতিরের গায়ে হাত রাখত। আন্টির কথাগুলো কেমন দায় সারা গোছের। তিতিরের মনটা খারাপ হয়ে যাচ্ছিল। এবার আমি যাই। কাকিমা তোমায় না খাইয়ে ছাড়বেই না। আমার কিন্তু দেরি হয়ে যাবে। সম্রাটদের বাড়িতে অনেক খেয়েছি, এখন আর কিছু খাবো না প্লিজ। একটা কোল্ড ড্রিঙ্ক অন্তত খেয়ে যাও। কাকিমা, তিতির কিছু খাবে না বলছে। ফ্রিজে ঠান্ডা কিছু আছে কিনা দেখো না। আছে তো, কিন্তু ওর ছিপি আমি খুলতে পারি না। ওকে, নো প্রবলেম, আসছি। এই তুমি এক সেকেন্ড আমার ঘরে বসো, আমি আসছি। বিরস মুখে টোটোর ঘরে ঢুকল তিতির। সঙ্গে সঙ্গে মাথাটা ঝিমঝিম করে উঠেছে। টোটোর ঘরের দেওয়ালে কিসের ছবি? গোলাপ ক্ষেতের মাঝখানে ছোট্ট একটা দোতলা কাঠের বাড়ি। আশ্চর্য, এই ছবি তো তিতির নিজের দেওয়ালে টাঙাতে চায়। এই ছবি এখানে এলো কি করে? বহু যুগ পর হঠাৎই তিতিরের পোস্তদানা মনটা পিনপিন করে উঠল। তিতির পালা, এখানে আর এক মুহূর্ত নয়। শিগগিরই তোর সঙ্গে টোটোর ঝগড়া হবে। টোটো দুহাতে দুটো গ্লাস নিয়ে ঘরে এলো। ব্যাস, পোস্তদানা মন চুপ। খাও। এই পোস্টারটা কে লাগিয়েছে? আমার ঘরে আবার কে লাগাবে? আমি লাগিয়েছি। তুমি বুঝি নেচার খুব ভালোবাসো? ভীষণ। নতুন একটা ক্যামেরা পেয়েছি জানো, তা দিয়ে তো এখন শুধু নেচারের ছবিই তুলছি। এই বাড়িতে একটা ক্রাইসিস হয়ে গেল, নইলে একদিন বোটানিক্সে যাব ভাবছিলাম। ওই প্রকাণ্ড বট গাছটার একটা ছবি তুলে রাখা দরকার, নানান অ্যাঙ্গেল থেকে। শয়ে শয়ে ঝুড়ি নেমেছে গাছটা থেকে। মানে মেন ট্রাঙ্কটা তো এখন এক্সিস্টই করে না। কি দারুণ ফ্যাসিনেটিং, তাই না? কথায় কথায় খানিকটা সময় গড়িয়ে গেল। 9টা বেজে গেছে। চলো তোমায় এগিয়ে দিয়ে আসি। তুমি আবার কেন বেরোবে? তা বললে হয় নাকি? আমি তো তোমার কথা বলে বলে দেরি করিয়ে দিলাম। আরে রামদেও 10টা অবধি থাকে। চলো, আমারও একটু ঘুরে আসা হবে, চলো। পোস্তদানা মনের সাবধান বাণী বেবাক ভুলে গেল তিতির। সাদার্ন অ্যাভিনিউ ধরে জেট প্লেনের মতো ছুটছে গাড়ি। শনশন হাওয়ায় উড়ছে তিতিরের চুল। বাতাসে ভারী নরম একটা সোঁদা গন্ধ। আলো ছায়ায় মাখামাখি গোটা পথ। তোমার সেই বয়ফ্রেন্ডটাকে একদিন দেখলাম। কে বয়ফ্রেন্ড? কেন, সেই মোটরসাইকেলওয়ালা? আরে আনোয়ার শাহ রোডে একদিন আমাদের ওই আগের গাড়িটার ক্লাচ অ্যাডজাস্ট করতে গিয়েছিলাম। দেখি গ্যারেজের কয়েকটা মেকানিকের সঙ্গে বসে হেব্বি গুলতানি করছে। ওরা বুঝি সব তোমার বয়ফ্রেন্ডের ইয়ার দোস্ত। কথাটা ফুটল তিতিরের গায়ে। আবার একটু মজাও পেল যেন। টোটো কি সুকান্তকে হিংসে করে? নইলে সামান্য সুযোগ পেলেই সুকান্তর কথা তোলে কেন? হতেই পারে, এক একজনের কত লেভেলের বন্ধু থাকে। তবে ওর লেভেলটা ভালো না। হতে পারে। তোমার হিয়ার খবর কি? অ্যানুয়াল কেমন দিল? আমার হিয়া কেন হবে? হিয়া তো তোমার বন্ধু ছিল, এখন নেই। স্কুলে তো সবাই বলে হিয়া রাজস্বী আইসোটোপ বনে গেছে। হ্যাঁ, আই ফিল ফর হিয়া। এত স্যাড লাইফ হিয়াটার। মোটেই স্যাড লাইফ না। বহুকাল আগে বাবা মার ডিভোর্স হয়ে গেছে, তারপর দিব্যি জলই ছিল, এখন আবার বেশি প্যানানি শুরু করেছে। জানো, হিয়ার বাবা আবার বিয়ে করেছে। তো কি, ওর মা তো আরো আগে বিয়ে করেছে। ওর ভাই সেখানে অ্যাডজাস্ট করে থাকে না। বাবা মার লাইফ হলো বাবা মার লাইফ, তাই নিয়ে ছেলে মেয়েদের কাঁদতে বসার কি আছে? হিয়ার ঠাকুমা বাড়ি থেকে চলে গেছে জানো। তিতির জোর একটা ঝাঁকুনি খেল। যা ভাবে না, যা বিশ্বাস করে না, প্রিয় বান্ধবী সম্পর্কে তাই বলতে গিয়ে হাঁপিয়ে উঠছিল সে। কিন্তু এই ধাক্কা যে তার চেয়েও বেশি। কোথায় গেছেন ঠাকুমা? আপাতত হিয়ার কোনো এক দুঃসম্পর্কের পিসির বাড়ি, ওখান থেকে ওল্ড হোম বা মানে আশ্রমে কোনো একটা জায়গা খুঁজছেন। পেলেই নাকি চলে যাবেন।
তিতিরের চোখে জল এসে গেল, নাক টানছে। হিয়ার ওপর কেন এত নিষ্ঠুর হয়ে পড়ছে সে? তিতিরের মনটা কি খুব ছোট হয়ে গেল? ঢাকুরিয়া ব্রিজ থেকে নেমে তিতিরদের বাড়ির কাছে পৌঁছে গেছে গাড়ি। তিতির বাড়ির রাস্তাটা চিনিয়ে দিচ্ছিল ড্রাইভারকে। আর ২০-৩০ গজ বাকি। রামদেও, থামো, গাড়ি ঘোরাও। কি হলো? নেমে যাও। এখানে কেন? বাড়ি অবধি আসবে না? না, তোমরা যে ক্লাসের মেয়ে তারা কোনোদিনই হিয়ার কষ্ট বুঝতে পারবে না। নাও প্লিজ গেট ডাউন। তিতির নামতেই শোঁ করে পাক খেল গাড়িটা। দ্রুতগামী সরীসৃপের মতো চলে গেল পিছলে। হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে তিতির। টোটোর ওই আকস্মিক রূঢ় ব্যবহারের কার্যকারণ খুঁজে পাচ্ছে না কোনো। হিয়াকে নিয়ে একটু কঠিন কঠিন কথা বলেছে বলে এত রাগ। টোটোর এখন এত প্রেম হিয়ার ওপর। তিতির অন্ধের মতো হাঁটছিল। ২-৩ পা হেঁটেই পাথর হয়ে গেছে। কৃষ্ণচূড়া গাছের নিচে ডাক্তার আঙ্কেলের সাদা মারুতিটা দাঁড়িয়ে আছে। একটা কুয়াশা কেটে যাচ্ছিল তিতিরের মন থেকে। সে এত বোকা ছিল এতদিন। টোটো তিতিরকে ঘেন্না করে কেন? ধীরাজ ও উমা কি খুঁজে পাবে তাদের ছেলে তনুকে? সেই কাহিনী নিয়েই ফিরছি আগামী পর্বে। শুনলেন কাছের মানুষ, অষ্টম পর্ব। নাট্যরূপ প্রতীক মণ্ডল, গল্প পাঠে শেখর, ইন্দ্রাণী পিয়ালি পাঠক, শুভাশিস প্রসূন দাস, তিতির ডানা, কন্দর্প সায়ন ভট্টাচার্য, সুদীপ অত্রি, আদিত্য অর্ঘ্যমাল্য মাইতি, শিবশঙ্কর সৌভিক গুহ সরকার। অন্যান্য চরিত্রে সুদীপ্ত ঘোষ, সৃজন নাথ, দিতিপ্রিয়া রায়, মলয়, স্পন্দন দাস, সোহম ভৌমিক, সঙ্গে অন্যান্য শিল্পীরা। শব্দগ্রহণ, আবহ, ধ্বনি প্রক্ষেপণ, পর্ব পরিচালনা সত্যজিৎ সেন। শব্দ মিশ্রণ সব্যসাচী মুখার্জি। প্রচার অলঙ্করণ অভিব্রত সরকার। বিন্যাস চিন্ময় মণ্ডল। সামগ্রিক পরিচালনা শাওলি মজুমদার। সমগ্র পরিকল্পনায় ইন্দ্রাণী। প্রযোজনায় প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি গল্প গোল্ড মাইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন।